আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সাফ চ্যাম্পিয়নশিপ 2026 সেটা নিয়ে কিন্তু একটা হাইপ তৈরি হয়ে গেছে এবং বাংলাদেশ জাতীয় দল 23 বছর পর সাফের শিরোপাটা পুনরুদ্ধার করার একটা মিশনে ডেফিনেটলি নেমেছে। এবং আমরা এটা খুব ভালো মতনই জানি যে বাংলাদেশের যেই দলটা এখন রয়েছে তাদেরকে একটা গোল্ডেন জেনারেশন বলা হচ্ছে, যেখানে অরিজিন প্লেয়ারদের একটা ইন্টিগ্রেশন হচ্ছে এবং ন্যাশনাল ফুটবল টিমের যেই ডোমেস্টিক প্লেয়াররাও রয়েছেন তারাও কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের জায়গাটায় চলে যাচ্ছেন। মোরসালিন আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে বেশ কিছু বিদেশি ক্লাব থেকে তার জন্য কিন্তু অফার আসা শুরু হয়েছে এবং তিনি দলের যে হেড কোচ রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের থমাস ডুলি, তার সঙ্গে আলোচনা করছেন যে কোন দলটায় তিনি আসলে গেলে তার ক্যারিয়ারের জন্য বেটার হবে। সো কিছু পজিটিভ সাইন্স কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য ডেফিনেটলি আসছে এবং হামজা চৌধুরী যতদিন বাংলাদেশের মেইনস্টে হিসেবে থাকবেন সেই অবস্থায় থাকতে থাকতেই কিছু শিরোপা, কিছু সাকসেস, কিছু ট্রফিজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আসলে পাওয়া উচিত। আমার মনে হয় হামজার জন্য খেলে হলেও কিছু ট্রফি আমাদের মনে হয় ডেফিনেটলি নিয়ে আসা উচিত। যদিও আমাদের লক্ষ্যটা আরও অনেক উপরে, বাংলাদেশের লক্ষ্যটা আরও অনেক উপরের দিকে, এশিয়ান কাপে কোয়ালিফাই করা, সরাসরি বিশ্বকাপের দিকে যতদূর এগিয়ে যাওয়া যায় সেদিকে মনোনিবেশ করা, সেই ব্যাপারগুলো তো ডেফিনেটলি রয়েছেই। তবে ছোট ছোট যে উইন্সগুলো রয়েছে সেটা কিন্তু লক্ষণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এবং সাফ চ্যাম্পিয়নশিপ 2026 নভেম্বরে যেটা অনুষ্ঠিত হবে সেই উইন্ডোটাতে এইটা নিয়ে আলাদা রকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে এবং আমরা জানি ইতিমধ্যেই যে 7টা দল এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করবে। নেপাল ইতিমধ্যেই ফিফার সঙ্গে তাদের যেই ব্যান্ড হয়ে যাওয়ার বিষয়টা, নেপালি ফুটবল ফেডারেশন যারা ব্যান্ড হয়েছিল তারা সেটাকে রিকভার করার চেষ্টা করছে এবং আমরা দেখেছি যে সাফের যেই লোগো উন্মোচন অনুষ্ঠান সেখানেও কিন্তু নেপালের রিপ্রেজেন্টেটিভ ছিল। তো সব মিলিয়ে আমরা বুঝতে পারছি যে 7টা দল তারা এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে এবং সেই 7টা দলের র্যাঙ্কিং নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, কারণ সেখান থেকে আসলে একটা আইডিয়া আমরা পেয়ে যাব যে বাংলাদেশ কাদের এগেনস্টে খেলতে পারে এবং সেই সাথে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কারা হতে পারে এবারে সাফ চ্যাম্পিয়নশিপে, যারা বাংলাদেশকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দেবে। আমরা ইনিশিয়ালি যদি র্যাঙ্কিংগুলোর দিকে তাকাই, সেই জায়গায় আমরা তাকিয়ে দেখবো যে পাকিস্তান এই মুহূর্তে আছে 198 র্যাঙ্কিংয়ে, শ্রীলঙ্কা আছে 187-এ, মালদ্বীপস 173, ভুটান 192, নেপাল 177, ইন্ডিয়া 138, বাংলাদেশ 181। অর্থাৎ এই যে 7টা দল রয়েছে এই 7 দলের ভেতরেও কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংয়ের চেয়ে উপরের র্যাঙ্কিংয়ে অবস্থান করছে বেশ কয়েকটা দল। আপনি মালদ্বীপসের কথা বলেন, নেপালের কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, এই 3টা দল কিন্তু বাংলাদেশের উপরে রয়েছে ইন টার্মস অফ র্যাঙ্কিংস। ইন্ডিয়া 138, বাংলাদেশের চেয়ে অনেক অনেক উপরের দিকে রয়েছে। সো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, খুব নর্মালি আমাদের মাথায় এটাই চলে আসতে পারে যে মালদ্বীপস কিংবা নেপাল কিংবা ইন্ডিয়া তারাই হতে পারে বাংলাদেশের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ এবারের সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এ। তবে সত্য কথা যদি বলি, আমার কাছে মনে হয় একটা দলকে আমরা একেবারেই ডিসকার্ড করতে পারবো না, যারা রিসেন্ট সময়ে অন্তত গত 4 বছরে সাউথ এশিয়ান ফুটবলে বেশ নাড়াচাড়া দিয়ে ফেলেছে এবং এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার অনুষ্ঠিত হয়েছিল, হ্যাঁ বাংলাদেশ সেখানেও পার্টিসিপেট করেছে, বাংলাদেশ তাদের গ্রুপে 3rd হয়েছে, বাংলাদেশ বেশ কয়েকটা ভালো ম্যাচ সেখানে খেলেছে, ইন্ডিয়ার সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটোতেই খেলে বাংলাদেশ অপরাজিত ছিল, ইন্ডিয়ার মাটিতে গিয়ে ড্র করে এসেছে, ঘরের মাটিতে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে কিছু সাকসেস বাংলাদেশের থাকলেও বাংলাদেশ কি মানে একদম টপ র্যাঙ্ক বা হায়ার র্যাঙ্ক কোনো টিমকে হারাতে পেরেছে? হংকংকে আমরা হারাতে পারিনি, সিঙ্গাপুরকে আমরা হারাতে পারিনি। তো সেই দিক থেকে কিন্তু চিন্তা করলে বাংলাদেশের যতটুকু বেটার করার কথা ছিল এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে আমরা কিন্তু সেটা করতে পারিনি। আর অন্যদিকে শ্রীলঙ্কার কথা যদি বলি, শ্রীলঙ্কা 2022-এও ছিল 207 নাম্বার র্যাঙ্কিংয়ে, সেখান থেকে তারা এখন 187 নাম্বার র্যাঙ্কিংয়ে এসে পৌঁছেছে। অর্থাৎ তারা 20 র্যাঙ্কিং পয়েন্টস বা 20টা র্যাঙ্কিং ধাপ উপরের দিকে কিন্তু এসে পড়েছে এই মুহূর্তে। এবং শ্রীলঙ্কার এই সাকসেসের পেছনে কিছু স্পেসিফিক কারণ আছে, সেই কারণগুলো ডেফিনেটলি আমরা আলোচনা করতেই পারি, কারণ এই জায়গাটার মধ্যে আসলে শ্রীলঙ্কা কত জলদি ডেভেলপ করছে এবং কত জলদি তারা ক্যাচ আপ করছে সেই বিষয়টা আমরা একটা আইডিয়া পেয়ে যাব। আমরা শ্রীলঙ্কার ওভারঅল যদি ব্যাপারটা চিন্তা করে দেখি, তারা কিন্তু খুব ভালো একটা সিচুয়েশন তৈরি করেছে নিজেদের জন্য এবং চাইনিজ তাইপেকে তারা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে কিন্তু হারিয়ে দিয়েছিল এবং সেটা তাদের সো ফার রিসেন্ট সময়ের সবচেয়ে বড় সাকসেস। এবং তাদের হেড কোচ যিনি আছেন আবদুল্লাহ আল মুতাইরি, তিনি প্রথম ধাপে ওই 4 বছর আগে যখন দলের দায়িত্ব নিয়েছিলেন তার উপর রেসপন্সিবিলিটি এটাই ছিল যে শ্রীলঙ্কার র্যাঙ্কিংটাকে অন্তত ভালো একটা জায়গায় নিয়ে আসা, সেটা কিন্তু তিনি করতে পেরেছেন এবং সে কারণে এই বছরেরই ফেব্রুয়ারিতে তাকে কিন্তু নতুন একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এবং তার অধীনেই শ্রীলঙ্কা দলটা এবারের সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসবে। এবং দ্য নেক্সট চ্যাপ্টার নামে শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন তারা কিন্তু একটা নতুন উদ্যোগ নিয়েছে, যেখানে তারা 900 মিলিয়ন রুপি
ডেভেলপমেন্টের জন্য খরচ করছে, শ্রীলঙ্কার ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটি ট্রেনিং ডেভেলপমেন্টের জন্য, এবং তারা কোলাবোরেট করছে ইন্টারন্যাশনাল একাডেমিগুলোর সঙ্গে। যেমন কাতারের অ্যাসপায়ার একাডেমির সঙ্গে তাদের কিন্তু একটা চুক্তি হয়েছে, যেখান থেকে তারা তাদের প্লেয়ারও পাঠাতে পারবে, সেখান থেকে কিছু ফ্যাসিলিটি নিজেদের দেশে আনতে পারবে, এবং নিজেদের দেশে যে একাডেমিটা তারা তৈরি করবে সেটা একেবারেই স্টেট অফ দি আর্ট একটা একাডেমি তারা তৈরি করার চেষ্টা করছে, যেখান থেকে শ্রীলঙ্কার নতুন ফুটবলিং ট্যালেন্টরা উঠে আসবেন। তবে শ্রীলঙ্কার উপরে উঠে আসার কিন্তু মেইন ফ্যাক্টর এটা ছিল না। শ্রীলঙ্কার উপরে উঠে আসার মেইন ফ্যাক্টর ছিল তারা যেভাবে করে তাদের অরিজিন প্লেয়ারদেরকে পৃথিবীর যে কোনো বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে ইন্টিগ্রেট করছে তাদের টিমে, সেই জায়গা থেকে আমার মনে হয় শ্রীলঙ্কার একটা উত্থান আমরা দেখেছি। আমরা যদি তাকিয়ে দেখি শ্রীলঙ্কার এই মুহূর্তে সবচেয়ে বড় তারকার যিনি নাম, তিনি হচ্ছেন ক্লডিও কেমারনেক্ট, এবং তিনি জার্মান লিগে খেলেন, জার্মান বংশোদ্ভূত খেলোয়াড়। তার উচ্চতা এবং তার অ্যাবিলিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিনি সাউথ এশিয়ান লেভেলের নয়, তার থেকে অনেক বেশি উপরের লেভেলেই আছেন। তিনি জার্মানিতে খেলছেন, এসজি ডায়নামো ড্রেজেনের হয়ে খেলছেন তিনি, এবং এই টপ টায়ার ইউরোপিয়ান ডিফেন্সিভ কোয়ালিটিটা তিনি কিন্তু শ্রীলঙ্কান দলটাকে নিয়ে এসেছেন, এবং তার ইনক্লুশনের পর থেকে শ্রীলঙ্কার ডিফেন্সটা বেশ শক্ত সমর্থ হয়ে গেছে। তাদের ডিফেন্সের আরও একজন খুব পরিচিত নাম, আমাদের সবার পরিচিত সুজন পেরেরা, শ্রীলঙ্কার গোলকিপার, এবং এই মুহূর্তে সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার তাকেই বলা হচ্ছে, এবং তিনি দলের ক্যাপ্টেনও বটে। তিনি ফোর্টিস এফসির হয়ে খেলছেন, বাংলাদেশের যেই ফুটবল লিগ আছে সেখানেই তিনি খেলেছেন, এবং বাকিদের তুলনায় অনেক বেটার পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখেছি, এবং ফোর্টিসের এই রিসেন্ট সাফল্যের পেছনে কিন্তু সুজন পেরেরারও দারুণ একটা ভূমিকা ছিল। সো শ্রীলঙ্কা তাদের ডিফেন্সিভ জায়গাটায়, গোলকিপার বলি, ডিফেন্স বলি, সেই জায়গাটায় কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আনছে, এবং সেখানে তারা কিছু অরিজিন প্লেয়ারদেরকে ইনক্লুড করেছে। জ্যাক হিনগার্টের কথা বলা যেতে পারে, আরেকজন ডিফেন্ডার, তিনি অস্ট্রেলিয়ান এ লিগে খেলছেন ব্রিসবেন রোরের হয়ে, এবং তারও ইনক্লুশনটা চলে আসাতে আমার মনে হয় শ্রীলঙ্কার ডিফেন্সটা অনেক বেশি সলিড, টেকনিক্যালি সাউন্ড, এবং পেছন থেকে খেলার যে ব্যাপারটা, বিল্ড আপ প্লে করার যে ব্যাপারটা, সেই জায়গায় কিন্তু তারা আলাদা একটা কনফিডেন্স এখন পাচ্ছে। মানে দে আর নট আ টিম যারা লো ব্লকে সিট করে শুধুমাত্র ক্লিয়ারেন্স করবে এবং কাউন্টার অ্যাটাকে যাবে, তারা কিন্তু তার থেকে এখন অনেক বেটার গোছানো ফুটবল খেলা শুরু করেছে। এবং তাদের যে স্পাইনটা দেখেন, গোলকিপার বললাম, দুজন ডিফেন্ডারের কথা বললাম, একজন উইঙ্গারকে তারা ইন্টিগ্রেট করে ফেলেছে দলের ভেতরে, তার নাম হচ্ছে ডিলন ডি সিলভা, এবং কিউপিআরের হয়ে ইংল্যান্ডের লিগ দল কিউপিআরের একজন একাডেমি প্লেয়ার ছিলেন, ইউথ লেভেলে তিনি সেখানে খেলেছেন, এবং এখন তিনি ইংল্যান্ডেই খেলছেন, অক্সফোর্ড সিটিতে তিনি খেলছেন, এবং দলের সবচেয়ে আমি বলবো হাই ভ্যালিউড প্লেয়ারদের তালিকায় তিনি কিন্তু রয়েছেন, এবং তার যে গতি, তার ক্রিয়েটিভিটি এবং গোল কন্ট্রিবিউশনের জায়গাটা, সেখানে থেকেও কিন্তু শ্রীলঙ্কাকে তিনি দারুণভাবে সাপোর্টটা দিয়ে যাচ্ছেন। সো এই যে একটা স্পাইন তৈরি করা, যে ডিফেন্সটাকে শক্ত করব এবং উইঙ্গার পজিশনেও একজন অরিজিন প্লেয়ার এনে লোকাল প্লেয়ারদের সাথে একটা কম্পিটিশন ক্রিয়েট করব, সেই জায়গাটার মধ্যে কিন্তু শ্রীলঙ্কা খুব কুইকলি একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছে, এবং সেই ডেভেলপমেন্টের রেস ধরেই তারা কিন্তু এই সাফ 2026-এর চ্যাম্পিয়নশিপে আমার মনে হয় খুব বড় একটা টিম হিসেবে বা একটা ইম্পর্টেন্ট টিম হিসেবেই পার্টিসিপেট করছে, এবং তাদের দিকে আসলে ডেফিনেটলি চোখ রাখতে হবে। আমরা শুধু নেপাল কিংবা মালদ্বীপস কিংবা ইন্ডিয়ার দিকে তাকালে হবে না, শ্রীলঙ্কা ইজ অলসো আ ভেরি স্ট্রং কন্টেন্ডার এবারের সাফ 2026-এর চ্যাম্পিয়নশিপটার জন্য। সো এই কারণে আমার মনে হচ্ছে যে অন্যান্য সময় সাফের যেই টুর্নামেন্টগুলো হয় সেখানে যেই টিমের কম্পোজিশন থাকে সেই তুলনায় এবার অনেক বেশি কম্পিটিটিভ একটা সাফ আমরা দেখতে চলেছি, যেখানে প্রত্যেকটা দেশ তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, তাদের ফুটবলের ডেভেলপমেন্টটা নিয়ে কনসার্ন এবং চিন্তা করছে, রিয়েলিস্টিক একটা প্ল্যান করার চেষ্টা করছে, যেন তারা খুব জলদি এই সাউথ এশিয়ান লেভেল থেকে গ্র্যাজুয়েট করে এশিয়ান লেভেল এবং তারপর ওয়ার্ল্ড লেভেলেও ভালো কিছু একটা করতে পারে। সো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, আমরা অগস্টের 1 তারিখে জানি যে ভুটানে অনুষ্ঠিত হবে সেই গ্রুপিংয়ের ড্রটা, একটা গ্রুপে নিশ্চয়ই 4টা টিম থাকবে, একটা গ্রুপে থাকবে 3টা টিম, এবং সেখান থেকে হয়তো সেমিফাইনালিস্ট আসবে, তারপর ফাইনাল আমরা পেয়ে যাব। বাংলাদেশের জন্য আমি মনে করি অন্তত গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার একই গ্রুপে থাকাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে। সো আমরা আমাদের টেস্টটা করতে পারবো, আমরা কোন জায়গায় আছি, কি করতে পারি, শ্রীলঙ্কান টিমটা কতটুকু ইমপ্রুভ করেছে বা তাদের এগেনস্টে আমাদের পারফরমেন্স কেমন হয়। দে উইল নট বি পুশ ওভার্স বাই এনি মিনস, সেটা কিন্তু বুঝতে বাকি নেই। সো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে বাংলাদেশের কোন গ্রুপে পড়লে বা কাদের সাথে গ্রুপ স্টেজে বাংলাদেশ খেললে সাফের চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জটা আরো একটু বেটার হবে এবং বাংলাদেশ নিজেদের পরীক্ষাটা আরো বেটার নিতে পারবে। এবং এই সাফ চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া ডেফিনেটলি একটা মানে চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডার টিম, যদিও শুনছি যে তারা আন্ডার-23 টিম পাঠিয়ে দিতে পারে সেই জায়গাটায় সাফের জন্য, কারণ তাদের নিউজিল্যান্ডের সঙ্গে দুটো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি আছে সেই উইন্ডোটায়। তো দেখা যাক ইন্ডিয়া সেটা কি করে, বাট মালদ্বীপস, নেপাল, শ্রীলঙ্কা এই টিমগুলোকে আপনাদের কি মনে হয় এবং তারা বাংলাদেশকে কতটুকু চ্যালেঞ্জ দিতে পারে জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।